১,৪৭,৫৭০ বর্গ কিলোমিটার আয়তনের বাংলাদেশ। এর সাথে আছে ১,১৮,৮১৩ বর্গ কিলোমিটার সমুদ্র সীমা। হয়তো পৃথিবীর ছোট্ট এক দেশ, কিন্তু যতটুকু সীমানা তার পুরোটার আকাশ সীমাও বাংলাদেশেরই। অথচ এই আকাশ সীমা ব্যবহার করে প্রতিদিন বিভিন্ন দেশের অসংখ্য উড়োজাহাজ উড়ে গেলেও বাংলাদেশ পাচ্ছে না সঠিক তথ্য, বঞ্চিত হচ্ছে রাজস্ব থেকেও। আর বাংলাদেশের আকাশ সীমার তথ্য নিয়ে যাচ্ছে প্রতিবেশী দেশ। কেন, কিভাবে এবং কবে ফুরবে নতুন র্যাডারের অপেক্ষা, তা নিয়ে এবারের প্রতিবেদন। মূল প্রসঙ্গে যাওয়ার আগে একটু ঘুরে আসা যাক হযরত শাহজালাল বিমানবন্দর থেকে। বাংলাদেশের প্রধান বিমানবন্দর এটি। গত ৮ আগস্ট অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেয়ার পর ১ মাসের মধ্যেই বদলে যাওয়ার সুবাতাস পেয়েছে এই এয়ারপোর্ট। বিদেশ থেকে আসা প্রবাসী ভাই বোনেরা বিমানবন্দরে নেমেই পাচ্ছেন ফ্রি ওয়াইফাই সুবিধা। কোনো অসুবিধা হচ্ছে কিনা তা দেখতে ৫৬ জন কর্মী শিফট অনুযায়ী দিন রাত সহায়তা করছেন। বিমানবন্দরের বিভিন্ন পয়েন্টে বসানো আছে ১০টি টেলিফোন বুথ, যেখান থেকে ফ্রিতে স্বজনদের কাছে কল করতে পারছেন প্রবাসীরা। এসব সেবা আগেও ছিল, কিন্তু এতদিন এগুলোর যথাযথ ব্যবহার ছিল না। বিমানবন্দরে দায়িত্বরত কর্মকর্তা কর্মচারীদের আচরণেও এসেছে পরিবর্তন। সবচেয়ে আশার কথা যে লাগেজ সংগ্রহের জন্য আগের মতো কয়েক ঘন্টা অপেক্ষা করতে হচ্ছে না। দায়িত্বরত অফিসারদের সাথে কথা বলে জেনেছি শাহজালালের পুরো ২ টার্মিনালের ৮টি ব্যাগেজ বেল্টই সচল আছে এবং যাত্রী ও অফিসাররা জানিয়েছেন সর্বনিম্ন ১০ মিনিটের মধ্যেও অনেকে লাগেজ পেয়েছেন। যখন একসাথে একাধিক ফ্লাইট অবতরণ করে তখন একটু বেশি সময় লাগছে এবং তা সর্বোচ্চ ৪০ মিনিটের মতো। একেবারে অক্ষতভাবে মিলছে লাগেজ। বেশ কয়েকজন যাত্রী জানিয়েছেন আগে তাদেরকে অহেতুক হয়রানি করা হতো, অনেক সময় কেড়ে নেওয়া হতো জিনিসপত্র ও বিদেশি মুদ্রা। সেসব অভিযোগ একেবারে উধাও ঢাকার হযরত শাহজালাল বিমানবন্দর থেকে। তার মানে যা আছে তা দিয়েই যে পরিবর্তন আনা যায় সেটি দেখিয়েছে বিমানবন্দর কর্তৃপক্ষ। খুব ছোট ছোট ও একেবারে সাধারণ পরিবর্তন, কিন্তু এটুকুই যাত্রীদের যেমন সন্তুষ্ট করতে পারছে, পাশাপাশি এই বিমানবন্দর সরকার এবং দেশের ভাবমূর্তি কিছুটা হলেও উজ্জ্বল করেছে। এবার আসা যাক দেশের আকাশ সীমা প্রসঙ্গে। আকাশে উড়াল দিয়ে এক দেশ থেকে আরেক দেশ পাড়ি দেয় উড়োজাহাজ। উড্ডয়নের পর গন্তব্যে যেতে যেতে যেসব দেশের আকাশ সীমা ব্যবহার করতে হয়, আন্তর্জাতিক আইন মেনে অর্থ পরিশোধ করতে হয় সেসব দেশকে, এবং এই অর্থের পরিমাণ উড়োজাহাজ ভেদে $৩০০ থেকে $৫০০। জানলে অবাক হবেন, বিভিন্ন দেশের উড়োজাহাজ বাংলাদেশের আকাশ ব্যবহার করলেও কোনো রাজস্ব তারা দিচ্ছে না। কখনো কখনো আকাশ ব্যবহারের প্রমাণ পেলেও ম্যানুয়ালি বিল আদায় করতে হচ্ছে। আর এভাবে স্বাধীনতার পর গত ৫৩ বছরে কয়েক লাখ কোটি টাকার রাজস্ব হারিয়েছে বাংলাদেশ, এবং রাজস্ব হারানোর সেই ধারা থেকে এখনো বের হতে পারেনি বাংলাদেশ। সবচেয়ে আশঙ্কার বাংলাদেশের আকাশ সীমার পুরো তথ্য হাতিয়ে নিচ্ছে ভারত এবং মিয়ানমার। বাংলাদেশের ফ্লাইট ইনফরমেশন রিজিয়নে বা FIR এ অন্য দেশের উড়োজাহাজের উপস্থিতি সবার আগে ধরা পড়ে র্যাডারে, যা থেকে বের করা হয় সেই ফ্লাইটের অবস্থান ও গন্তব্য। জরুরি প্রয়োজনে করা হয় যোগাযোগ। আকাশ সীমা ব্যবহার করা এসব ফ্লাইটকে গতিপথ, উচ্চতা, আবহাওয়া সহ রুট নেভিগেশনের যাবতীয় সেবা দেয় সিভিল এভিয়েশন। মূলত সেই কাজ বাবদ উড়োজাহাজ ভেদে আয় করে দেশের সিভিল এভিয়েশন। তথ্য বলছে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ১৯৮০ সালে বসানো হয়েছে প্রথম প্রজন্মের একটি র্যাডার, যেখান থেকে মেলে ঢাকা ও চট্টগ্রামের আকাশ সীমার তথ্য। সীমিত ক্ষমতার এই র্যাডারে চলছে বাংলাদেশে বেসামরিক বিমান চলাচলের আকাশ সুরক্ষা, আর এতে খুব স্বাভাবিকভাবেই নিয়ন্ত্রণের বাইরে রয়েছে আকাশের বিশাল সীমানা।
ভৌগোলিক অবস্থানগত কারণে বাংলাদেশ এমন এক জায়গায় আছে যা পুরো দক্ষিণ এশিয়ার অন্যতম প্রধান রুট। ফলে প্রতিদিন অসংখ্য এয়ারলাইন্স বাংলাদেশের আকাশপথ ব্যবহার করছে, কিন্তু নিজেদের দুর্বল ব্যবস্থার কারণে এই সুযোগের সদ্ব্যবহার করতে পারছে না বাংলাদেশ। আর এই সুযোগটাই নিয়েছে ভারত এবং কিছুটা সুবিধা নিচ্ছে মিয়ানমার। যেমন দেশের আকাশসীমা হওয়া সত্ত্বেও বঙ্গোপসাগরের ওপর আন্তর্জাতিক রুটের একটি অংশ ও দক্ষিণ সুন্দরবন ধরে বাংলাদেশের একটি অংশ ভারতের কলকাতার এফআইআর নিয়ন্ত্রিত, আর সেন্ট মার্টিনের একটি অংশ ও পার্বত্য চট্টগ্রাম পড়েছে মিয়ানমারের ইয়াঙ্গুন এফআইআর এর অধীনে। এখন এইসব এলাকা দিয়ে চলাচলকারী ফ্লাইটের গতিবিধি ও যাবতীয় তথ্য নিয়ে যাচ্ছে দেশ দুটি। এভাবে হাজার হাজার ফ্লাইটের তথ্য হাতিয়ে নেওয়া ছাড়াও বিপুল অর্থ চলে যাচ্ছে এই দুই দেশে। কিছুই করতে পারছে না বাংলাদেশ এবং এটাই হয়ে আসছে দিনের পর দিন। শাহজালালে নতুন রেডার। হ্যাঁ, নতুন রেডার কিনেছে বাংলাদেশ, তাও কয়েক বছর আগে। এসব কেনা হয় বিগত সরকারের সময়। 7 বছর আগে চট্টগ্রাম বিমানবন্দরে বসানো হয় একটি রেডার, অথচ সেটি এখনো রয়েছে কমিশনিং এর বাইরে, অর্থাৎ অকার্যকর হয়ে। এছাড়া প্রায় 700 কোটি টাকা খরচে ঢাকার এই শাহজালাল বিমানবন্দরে বসানো হয়েছে নতুন একটি রেডার। ফ্রান্সের থেলাস কোম্পানির তৈরি এটি চতুর্থ প্রজন্মের একটি রেডার। খুবই আধুনিক একটি রেডার এটি। এরই মধ্যে এর একাধিক কমিশনিং হয়েছে, তথ্য মিলছে সেখান থেকে। এবং হযরত শাহজালাল বিমানবন্দরের ডোমেস্টিক টার্মিনালের পাশে বসানো হয়েছে কন্ট্রোল টাওয়ার। বর্তমানে এর নির্মাণ কাজ প্রায় শেষের দিকে। বাইরে থেকে দেখতে কন্ট্রোল টাওয়ারটি খুবই আধুনিক একটি স্থাপনা বলেই মনে হয়। এটি খুবই গুরুত্বপূর্ণ একটি স্থাপনা। এই কন্ট্রোল টাওয়ার থেকে রেডারের মাধ্যমে মিলবে দেশের আকাশের সব বাণিজ্যিক বিমানের তথ্য। সরাসরি কথা হবে পাইলটের সঙ্গে। বর্তমানে বেসরকারি বিমান চলাচল কর্তৃপক্ষ ব্যবিচক বাংলাদেশের আকাশে যেসব উড়োজাহাজের তথ্য পায় সেগুলোর ভাড়া আদায়ের জন্য ম্যানুয়ালি বিল পাঠায়। বাণিজ্যিকভাবে নতুন রেডার কার্যকর হলে দেশের আকাশ ব্যবহার করলেই স্বয়ংক্রিয়ভাবে রাজস্ব আদায় হয়ে যাবে। রেডার প্রকল্পে থাকছে সার্ভিল্যান্স, অটোমেশন ও ভয়েস কমিউনিকেশন সিস্টেম। রেডারটি পুরোপুরি চালু হলে দেশের আকাশপথ হবে অন্যতম নিরাপদ বিমান চলাচল রুট। এতে বাংলাদেশের ঢাকা ও চট্টগ্রামের উপরে আরো অধিক পরিমাণ বিমানকে নিয়ন্ত্রণ করা যাবে। যদি দেশের মূল ভূখণ্ডের আকাশ সীমার সঙ্গে সমুদ্র সীমায় নিজেদের এফআইআর প্রতিষ্ঠা করা যায়, তাহলে শুধু ফ্লাইওভার চার্জ বাবদ বছরে 1000 কোটি টাকা আয় করা সম্ভব হবে। ভাবতে খুব কষ্ট হয়, এই যে চোখের সামনে হাজার হাজার কোটি টাকা দেশের আকাশে উড়ে যাচ্ছে শুধু আধুনিক প্রযুক্তি ব্যবহারে ধীর গতির কারণে, তা ধরতে পারছে না বাংলাদেশ। এত বছরেও পারেনি। তবে কি অন্য কোনো দেশকে সুবিধা দিতেই এই ধীর গতি ছিল? দর্শক, আপনাদের কি মনে হয়, নতুন সরকার কি পারবে দেশের আকাশের পুরো নিয়ন্ত্রণ ফিরিয়ে আনতে? এবার একটু বিমানবন্দর 3rd টার্মিনাল থেকে ঘুরে আসা যাক। এদিকে প্রায় শতভাগ কাজ শেষে প্রস্তুত হচ্ছে 3rd টার্মিনাল। জাপানের আর্থিক প্রতিষ্ঠান জাইকা ও সরকারের অর্থায়নে নির্মিত 3য় টার্মিনাল চালু হলে বাংলাদেশের প্রধান এই বিমানবন্দরের চেহারা আমূল বদলে যাবে। বর্তমানে ঢাকার এই বিমানবন্দর বছরে 80 লাখ মানুষকে সেবা দিতে পারছে। আগামী বছরের শুরুর দিকে 3য় টার্মিনাল চালু হলে আরো 1,20,00,000 যাত্রীকে সেবা দেওয়ার সক্ষমতা তৈরি হবে ঢাকার হযরত শাহজালাল বিমানবন্দরের। এরই মধ্যে নতুন টার্মিনালটির বাইরের দিক সেজে উঠেছে। ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ের সাথে সংযোগ পথ প্রায় রেডি। প্রস্তুত কার পার্কিং জোন, এয়ারক্রাফট পার্কিং জোন, হ্যাঙ্গার সহ যাবতীয় কাজ শেষ করে আনা হয়েছে। সব মিলে বাইরে থেকে বেশ ঝলমল করছে 3য় টার্মিনাল। বিমানবন্দর আন্ডারপাস।
এদিকে বাংলাদেশ সেনাবাহিনীর তত্ত্বাবধানে বিমানবন্দর আন্ডারপাস নির্মাণের কাজও চলছে সমানভাবে। বিমানবন্দরের সামনে থেকে একেবারে আশকোনা হজ ক্যাম্প পর্যন্ত হবে সুড়ঙ্গ সড়ক। এজন্য হজ ক্যাম্পের সামনের সড়কটি একেবারে কাটাছেঁড়া চলছে। এই আন্ডারপাস বিমানবন্দর রেল স্টেশন, পাতাল মেট্রো রেল, MRT-1 এর স্টেশন এবং হজ ক্যাম্পের সাথে যেমন যুক্ত হবে, তেমনি এসব জায়গা থেকে মাটির তলের সড়ক দিয়ে যাওয়া যাবে বিমানবন্দরের 3টি টার্মিনালেই। আর এভাবেই পুরো বদলে যাবে দেশের প্রধান এই বিমানবন্দর ও এর আশপাশের এলাকা। আজ এ পর্যন্তই। একটি পরিচ্ছন্ন ও নিরাপদ দেশ গড়তে নাগরিক হিসেবে আমাদেরও দায়িত্ব আছে। আসুন আমরা প্রতিটি স্থাপনার যত্ন নেই, যেখানে সেখানে থুতু বা ময়লা না ফেলি। সুন্দর পরিবেশ আমাদের মন ও দৃষ্টিকে আরো প্রসারিত করে। সবাই ভালো থাকুন, আমাদের সাথে থাকুন।